সবাই জানেন যে আমাদের অতি প্রিয়, আমাদের আইকনিক, আমাদের সুপারস্টার তামিম ইকবাল খান, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমন একটা সিচুয়েশন ছিল যে তিনি প্রায় 20-22 মিনিট, আসলে আমরা যদি বলি যে ক্লিনিক্যালি ডেথ, এটা বলা আসলে ভুল হবে না, এরকম একটা অবস্থায় ছিলেন। তার কোনো পালস ছিল না, তার কোনো প্রেশার ছিল না। হি ওয়াজ অলমোস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করেছেন ওই সময়টায়। মাঠে ছিলেন ম্যাচ রেফারি দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার, কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের অতি প্রিয় মানুষ। এবং তামিম ইকবালের এই জীবন ফিরে পাওয়ার ক্ষেত্রে আসলে উপরে আল্লাহ, নিচে তো ধরেন আমাদের মানুষদের কিছু একটা ভূমিকা ছিল। যে কজন মানুষ আসলে একদম সামনে থেকে রোল প্লে করেছেন, পুরো সিচুয়েশন দেখেছেন, এই হসপিটালাইজ করেছেন, হেলিকপ্টারে তুলতে হবে কি হবে না সেই ডিসিশনটা ক্রুশাল মোমেন্টে নিয়েছেন, দেবব্রত পাল তাদের একজন। দেবদা, হোয়াট ইজ দ্য সিচুয়েশন দ্যাট টাইম? আসলে এই পরিস্থিতি এত অকল্পনীয় ছিল। সকালে টস করি, টসের পরেও তামিমের সঙ্গে আমার 2-3 মিনিট কথা হয়। আচ্ছা, হ্যাঁ, সেখানে খুব ভালো ছিল। 9টা 20-22-এর দিকে আমাকে এনাম ফিজিও মোহামেডান টিমের সে জানালো যে তামিম ইকবালের বুকে পেইন হচ্ছে, আমরা হসপিটালে নিয়ে জাস্ট গো, অ্যাম্বুলেন্স ছিল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু আমি 2-3 মিনিটের মধ্যে দেখলাম উপর থেকে, হ্যাঁ, যে তামিম ইকবাল অ্যাম্বুলেন্স গেল। তারপরে আমি ম্যাচ রেফারি, যেহেতু আমি দায়িত্বে, আমি ডক্টরের সঙ্গে কথা বললাম, যে ডক্টর সঙ্গে ছিল অ্যাম্বুলেন্সের। বললো যে না, এখানে ওকে ট্রিটমেন্ট করা হচ্ছে, তো ডাক্তার তাকে আরো কিছুক্ষণ থাকার কথা বলছে। এখানে তার ইসিজি করানো হয়েছে, আরো কিছু ট্রিটমেন্ট কিন্তু করানো হয়েছিল এখানে। ওর পরেও ডাক্তার বলছে মিনিমাম 2 ঘন্টা থাকে, তারপর আমরা অবজার্ভ করি, তারপর আমরা দেখি। তো ইতিমধ্যে তামিম ইকবাল আরো বেটার ট্রিটমেন্টের জন্য সে ঢাকায় যোগাযোগ করে এবার কেয়ারে নিজেই। হ্যাঁ হ্যাঁ, এবং সম্ভবত এর মধ্যে সে তার ওয়াইফের সঙ্গেও কথা বলে, আমি পরে যতটুকু জানতে পারছি। আমি বুঝতে পারছিল যে সিচুয়েশনটা, অবস্থাটা ভালো না। সে কিন্তু বলতেছিল আমার বুকের এই দিকটা, হ্যাঁ, ইয়ে করে ভার ভার লাগতেছে, এই ধরনের কিছু বলতেছিল। পরবর্তীতে ডাক্তার আমাকে যেটা বললো, তো তখন কিন্তু আমি মাঠে, তো ডাক্তারের সঙ্গে ফোনে জিজ্ঞেস করি যে কি অবস্থা, বলে এই এই। তখন তামিম বললো যে তাহলে হেলিকপ্টার নিয়ে আসো। হ্যাঁ, হেলিকপ্টারে আমি এবার কেয়ারে চলে যাই। তো হেলিকপ্টার ল্যান্ড করবে অ্যাথলেটিক্স ট্র্যাকে। আচ্ছা, তো ওই জায়গায় ল্যান্ড করবে। তো আমাকে যখন মোহামেডানের ম্যানেজার বললো যে হেলিকপ্টার আসতে পারে, শিপন ভাই, তখন আমার মধ্যে জিনিসটা কাজ করলো। আমি তাড়াতাড়ি শুধু আমার টাইটা খুললাম, খুলে আমার গাড়ি বললাম, আপনি ম্যাচের মধ্যে নাই না, আমি বললাম যে গাড়ি নিয়ে বিকেএসপির তামিমের গাড়ির দিকে চলো। তামিম তখন গাড়ি গেট দিয়ে ঢুকতেছে, আমিও থেকে। হ্যাঁ, তখন তো ভালো ছিল, মানে হেলিকপ্টার করে ঢাকায় যাবে। সে যখন এই হসপিটাল থেকে রওনা দেয় প্রাথমিক ট্রিটমেন্টের পরে, তখন সে ওকে ফাইন, ও বেটার ফিল করতেছিল। এই কারণেই সে বলছে আমি তাহলে হেলিকপ্টার দিয়ে ঢাকায় যাই, বাকি ট্রিটমেন্টটা, বেটার ট্রিটমেন্টটা ওই জায়গায় করি। তো যখনই আমরা দেখলাম, আমার সঙ্গে আমি ওকে দেখলাম, যখন অ্যাথলেটিক ট্র্যাকের উপর অ্যাম্বুলেন্সটা ঢুকলো, আমার গাড়িও ঢুকলো, তামিমের অবস্থা যে এত, এই কিছু সময়ের মধ্যে তামিম ইকবাল পুরা অচেতন হয়ে গেল। তাই? হ্যাঁ, সে কোনো প্রকার কথা বলতেছে না, মুখ দিয়ে ফেনা পড়তেছে, চোখ টোক ঘুরে গেছে। হ্যাঁ, আমি ওর পায়ের দিকে, আমি ওর পাগুলো ডলতেছি, তামিম তামিম বলতেছি, কথা বলতেছে না, কোনো কথা বলতেছে না। ডালিম পাঞ্চ করতেছে, ডাক্তার বুকে পাঞ্চ করতেছে, মুখ দিয়ে ফেনা পড়তেছে। এদিকে হেলিকপ্টার তো ল্যান্ড করতেছে, যে হেলিকপ্টার উঠবে ওকে নিয়ে, ওকে তো বের করার জন্য ট্রলিটা প্রস্তুত হচ্ছিল, যে ট্রলিটা দিয়ে আমরা হেলিকপ্টারে গিয়ে তুলবো। তখন যে এত খারাপ অবস্থা, এটা একটা ভাবাই যায় না। আমার এন্টায়ার ক্যারিয়ারে আমি কখনো এরকম অবস্থা। তামিম ইকবাল সকালে, কালকে মিটিং করলাম, আজকে সকালে টস করলাম, কথা হলো, মানে এটা তো আপনার অকল্পনীয় ব্যাপার। আধা ঘন্টার মধ্যেই, এখান থেকে যাওয়ার 15-20 মিনিটের মধ্যেই অবস্থা, যে হেলিকপ্টারে তোলার আগে। তখন ডাক্তার বলতেছে, ডাক্তার এখন আমাদের কি করা, আমরা কি ঢাকা শিফট করবো হেলিকপ্টারে, নাকি আমরা আবার এই হসপিটালে ব্যাক করবো? বলতেছে ডাক্তার, বলে আমার হাতে কিন্তু সময় নাই। আমি তাহলে খুব কুইক ব্যাক করে, সময় নাই বলতে কি আলটিমেটলি তামিম ওয়াজ ডাইং। আমি বলতে চাই না তামিমের অবস্থা, আমি এত খারাপ অবস্থা আমি কাউকেই কখনো দেখি নাই যে চোখের সামনে এরকম। তামিম তো চেতনা শূন্য, মুখ দিয়ে ফেনা পড়তেছে, কোনো প্রকার পালস নাই, জিরো, কোনো কিছু তো নাই, সবকিছু মাইনাস, জাস্ট নিথর বডি পড়ে আছে। তারপরে যখন আমরা ওকে পালস অনবরত করতেছে, তো আমরা বললাম না, আমরা হসপিটালে নিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, যেহেতু ডাক্তার, ওই বিকেএসপির যে ডাক্তার সঙ্গে ছিলেন সারাক্ষণ, উনি বলতেছে নিয়ে যাই। ডালিম পাঞ্চ করতেছে। তো আমরা 3 জনেই মূলত ছিলাম, মর্তুজা ছিল কোচ গাড়িতে। তারপরে ওরা তুলো, আমি সামনের সিটে বসলাম, তাড়াতাড়ি আমরা গাড়ি ব্যাক করলাম। ড্রাইভার ছিল, ড্রাইভার খুব দুরন্ত ড্রাইভার ছিল, খুব ভালো ভূমিকা রেখেছে সে খুব তাড়াতাড়ি। এর মধ্যে আমি সিইও ক্রিকেট বোর্ডের এবং ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট, ওনাকে ফোন দিয়ে জিনিসটা জানাই, এবং সিইও সুজন ভাইকে আমি বলি আমরা যেন ঢোকার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি যেন একবার রেডি পাই। ওকে, তো ঠিকই আমরা ঠিক 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা এসে যাই এখানে। আচ্ছা, হ্যাঁ, আসার পরে যখন তামিমের কোনো জ্ঞান নাই, কোনো পালস নাই, কোনো প্রেশার নাই, কিছু নাই, মাঝখানে শুধু একবার বলতেছিল ডালিম, দাদা একটু মনে হয়
আসছে কিনা বুঝতেছি না, মানে এই ধরনের একটা কথা বলতেছিল ডালিম। তারপর যখন এখন আসলো 8-10 জন ডাক্তার নিচে দাঁড়ায়, ওরা ভেরি মাচ প্রোঅ্যাক্টিভ ছিল, ডাক্তাররা ভেরি মাচ প্রোঅ্যাক্টিভ ছিল। তারা এসে তাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়, লাইফ সাপোর্টে নেয় পর্যাপ্তভাবে। 8 থেকে 10 জন ডাক্তার সঙ্গে সঙ্গে হ্যাঁ লাইফ সাপোর্টে নেয়। খুবই লাইফ সাপোর্ট বলতে যেটা বোঝায় লাস্ট পর্যায়ে একদম সেটাই অবস্থা কিন্তু তামিম ইকবালের সেই পর্যায়ে ছিল অত্যন্ত। আমি তো আসলে চিকিৎসক শক দিতে হয়েছে নাকি? হ্যাঁ প্রায় আমি নিজে দেখেছি শক দেওয়ার পরে চোখের সামনে। হ্যাঁ আমি তো একবারে ভেতরেই কিন্তু ছিলাম। আচ্ছা হ্যাঁ ডাক্তার ছিলেন ভেতরে। আচ্ছা হ্যাঁ ডালিম তখন একটু বাইরে ছিল, ও খুব কষ্ট পাচ্ছিল ডালিম। আচ্ছা তারপরেও আমরা আবার বাইরে আসি, তখন লাইফ সাপোর্টে নেয়। তারপরে যখন একটু ভালো হইলো তখন তার ক্যাথের ল্যাব আছে 3 তলায়, ওই জায়গায় শিফট করে। ওই জায়গায় শিফট করার পর তাকে এনজিওগ্রাম করানো হয়। হ্যাঁ তারপরে তাকে রিংও পরানো হয়। এই যে এর মধ্যে আমি নাফিজ ইকবালের সঙ্গে যোগাযোগ করতেছি, ফারুক ভাই ফোন দিচ্ছে, আকরাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতেছি। এই যে অল ডকুমেন্ট পেপার সাইনিং করার ব্যাপার থাকে, হ্যাঁ আমি সাইন করে, তখন যে অপারেশনের আগে যেগুলো, তখন আমি ডালি মারিয়েছিলাম। তো মানে আমি যদি বলি যে বন্ড সই করতে হয় একজন কাছের মানুষকে, আমি নাফিজ ইকবালকে জিজ্ঞেস করি। নাফিজ ইকবাল তখন মানে খুবই, আমার অবস্থাও খুবই নার্ভাস। হ্যাঁ আমিও তখন, নাফিজ বলতে দাদা আপনারা যেভাবে ভালো মনে করেন আপনারা এটা করেন। হ্যাঁ নাফিজও খুব নার্ভাস হয়ে যায়। হ্যাঁ বলতেছে আপনারা যতটুকু ভালো মনে করেন আপনারা সেটা করেন। যখন শক দিচ্ছিল, সিপিআর হচ্ছিল, ওই সময় সিচুয়েশনটা তো আসলে এটা অকল্পনীয়। কি এটা আসলে বলার মতো কেউ না। একজন লোক ছবি তুলতে চাইছিল, আমি তাকে সরায় দিলাম। খুব স্বাভাবিক। হ্যাঁ আমরা ওই মুডেই কিন্তু ছিলাম না। এখন যে কথা বলতেছি এখনো কিন্তু সত্যিকার অর্থে ওই মুডে নাই। মাঠে খেলা চলতেছে, আমি কিন্তু এখন পর্যন্ত মাঠে কোনো যোগাযোগ করি নাই। হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে তামিম ইকবাল তো আমাদের হাতে গড়া ছেলে, অনেক ছোট। নাফিজকেই অনেক ছোট দেখছি, তামিম তো আরো ছোট। সো তামিম ইকবালের জীবনটাই আমার কাছে বড় মনে হয়েছে। ওই ম্যাচটা তো একেবারেই তো গৌণ, একেবারেই তো গৌণ। আপনি যে কোনো কাজের ম্যাচ রেফারি, প্লেয়ার সেফটি সিকিউরিটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ সো আজকের ম্যাচটা আমার করার কথা ছিল না, আজকের ম্যাচটা মনি ভাইয়ের করার কথা ছিল। সো আনফরচুনেটলি আপনি কেমনে আসলেন এই ম্যাচের মধ্যে? মনি ভাইয়েরও কাজ ছিল, আমারও কাজ ছিল, আমার 22 তারিখে করার কথা ছিল। হ্যাঁ তো মনি ভাইয়ের আবার আজকে কাজ। সো আমরা দুইজন আম্পায়ার্স কমিটিকে জানাই, ইন্টারচেঞ্জ করা হয়েছিল আম্পায়ার্স কমিটির পক্ষ থেকে। সো এই যে নাফিজের সঙ্গে আমার কিন্তু গত 2-3 মাস, এখানে কি আপনি ছাড়া আর কোনো ক্যারেক্টার ছিল যে বোর্ডলি ডিসিশনস গুলো ওই সময় বিসিবিতে জানানো, হসপিটাল রেডি করা, বন্ড সই করা, তামিম ইকবালকে দ্রুত এখানটায় নিয়ে আসা? আমরা যখন সিদ্ধান্তটা নেই এটা কিন্তু কম্বাইন্ড সিদ্ধান্ত ছিল। এটা আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি ডাক্তার কি করেন, ডাক্তার বলে যে সময় নাই। ট্রেনার ডালিম বলতেছে আমরা কিন্তু খুব একটা বাজে জায়গায় আছি, হেলিকপ্টারের পাখা কিন্তু ঘুরতেছে, যে ওরাও আইসা গেছে সবাই যে নিবে। তখনই কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আমি বলছি যে আমরা হসপিটালে শিফট করি, এটাই মনে হয় ভালো হবে। হেলিকপ্টার নিলে আর ফিট আসলে এত বড় একটা সিদ্ধান্ত। হ্যাঁ আমি কিন্তু নার্ভাসও ফিল করতেছিলাম। আমি ফারুক ভাইকে জিজ্ঞেস করছি, ফারুক ভাই আমি কি সাইন করবো পেপার? আমি খুব বলছে দেবো, তুই সবকিছু যেটা করা দরকার তুই সবকিছু কর। নাফিজকেও আমি জিজ্ঞেস করছি, বললো যে সবকিছু কর। মানে ওর পরে তো আপনার ঘন্টা প্রায়, যখন ওর রিং পরানো হলো ওর পরে তো ওর রিলেটিভরা আসলো, আম্মা আসলো, নাফিজ আসলো, হ্যাঁ সবাই আসলো, পরে অনেক প্লেয়ারও আসলো। ওই সময়টা তো ইতিমধ্যে কিন্তু অনেকটা রিকভারি ডেফিনেটলি প্রপার ট্রিটমেন্টের জন্যই হয়তো আমরা তামিম ইকবালকে মানে একটা বিশাল মানে কি, আমার বললাম তো যে এন্টায়ার ক্যারিয়ারে আমি এইরকম আমার হাতের সামনে, হ্যাঁ এটা আমি আমার এন্টায়ার ক্যারিয়ারে আমি পাই নাই। আজকে তামিম ইকবালের জন্য, আমাদের সর্বাঙ্গীন, আমাদের সবার জন্য দিনটা খুব ভয়াবহ একটা দিন ছিল। হ্যাঁ সৃষ্টিকর্তা আমাদেরকে এখন আরো ভালো রাখুক, তামিম দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠুক, এটাই তো আমাদের প্রত্যাশা। তবে মুহূর্তগুলা, ডিসিশন মেকিংগুলা, প্রসেসগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। থ্যাংক ইউ দেবুদা, আপনার যে ভূমিকা সেটা আসলে পুরো অনেক সিরিয়াসলি মাথায় রাখবে, মনে রাখবে, স্মরণ করবে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।